আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অনলাইন ক্লাস শুরু করছি। এখন পর্যন্ত আমরা জৈব রসায়নের যে অংশটুকু পড়েছি তাতে আমাদের জৈব রসায়নের মোটামুটি অর্ধেকের বেশি অংশটা পড়া হয়ে গেছে। বাকি যে অংশগুলো থাকছে, যেমন অ্যালকাইল এবং অ্যারাইল হ্যালাইট আজকের ক্লাসে শেষ হয়ে যাচ্ছে। এই অংশটার পরে বাকি থাকবে আমাদের অ্যালকোহল, ফেনল, ইথার, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিন। এই প্রত্যেকটা জৈব যৌগকে আলাদাভাবে স্টাডি করতে হবে। তাহলে তোমাদেরকে একটু খাতা কলম নিয়ে বসো, যে তোমাদের প্রত্যেকটা, যেমন অ্যালকোহল, কিটোন, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিন, ফেনল, ইথার, অ্যালকোহল, এই সবগুলোকে তোমাদেরকে আলাদাভাবে একটু পড়তে হবে। আলাদাভাবে কিভাবে পড়বো? এক হচ্ছে তুমি অ্যালকোহল, ইথার এই সবগুলোর সংজ্ঞাটা পড়ে নিবে, এদের গঠনটা কেমন হয়, কার্যকরীমূলক কেমন হয় সেটা সম্পর্কে তোমরা আগেই পড়েছো, সেটা আরেকটু ঝালাই করে নিবে। নামকরণের নিয়মগুলো আরেকবার দেখে নিবে। তারপরে শ্রেণীবিভাগ যদি থাকে কোনোগুলোর, তাহলে শ্রেণীবিভাগগুলো একটু দেখতে হবে। ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মগুলো দেখতে হবে। তারপর যেটা পড়তে হবে এর প্রস্তুত প্রণালী। প্রস্তুত প্রণালীতে গেলে তোমরা অনেকগুলো প্রস্তুত প্রণালী পাবে। কিছু জন্য দেখা যায় পরীক্ষাগার প্রস্তুত প্রণালী থাকে, কিছু থাকে আমাদের শিল্প কারখানার জন্য। তা আমরা পরীক্ষাগারের যে প্রস্তুতিগুলো থাকে সেগুলোর মধ্যে কম করে হলেও 2টা প্রস্তুত প্রণালী তুমি অবশ্যই পড়বে। 3টা পড়লে খুবই ভালো, আর যদি বইয়ে 3টা নাই থাকে সেক্ষেত্রে তো অবশ্যই 2টা বা 1টা থাকবে, যেগুলোর ক্ষেত্রে আছে সেভাবে করে পড়বে। অর্থাৎ প্রস্তুত প্রণালী তোমাকে কম করে হলেও 2টা পড়তে হবে, যেখানে দেখবে অনেক বেশি আছে সেখান থেকে সবগুলো না পড়লে 2টা করে পড়বে। এবং বোর্ডের বিভিন্ন কোয়েশ্চেনগুলো একটু নাড়াচাড়া দিয়ে দেখবে যে কোন বিক্রিয়াগুলো বারবার তোমার বোর্ডে এসেছে, সেই ধরনের বিক্রিয়াগুলো পড়াটাই আসলে ভালো। কারণ ধরো একসাথে প্রস্তুতিও পড়া হয়ে যাবে এবং এখান থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো মাঝে মাঝে আসে সেটাও তুমি বুঝতে পারবে। এরপর আমাদের যেটা পড়তে হবে, শ্রেণীবিভাগ প্রস্তুত প্রণালীর পরে ফেনল, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, তারপর অ্যামিন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাস্টার, এই সবগুলোর দেখবে কতগুলো নিজস্ব রাসায়নিক বিক্রিয়া রয়েছে এবং এই বিক্রিয়াগুলো কোনোটার সাথে কোনোটা মিলবে না। মানে এটা হচ্ছে তার নিজস্ব কিছু রাসায়নিক বিক্রিয়া। অর্থাৎ কোনো জৈব যৌগে যখন অ্যাস্টার মূলক থাকে, যখন কার্বক্সিলিক অ্যাসিডের COOH মূলক থাকে, অ্যালডিহাইড মূলক থাকে, তখন সে কী কী ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো দেয়, সেই বিক্রিয়াগুলো প্রত্যেকটা তোমরা আলাদা নোট করে পড়বে। তাহলে কি কি বললাম? প্রস্তুত প্রণালী পড়বো আমরা কম করে হলেও 3টা, শ্রেণীবিভাগ পড়বো, নামকরণ এবং সমানতা কী কী আছে এগুলো একটু ঝালাই করে নিব আগের পড়াগুলো থেকে। তারপরে আমরা রাসায়নিক বিক্রিয়াগুলো পড়বো। রাসায়নিক বিক্রিয়ার পরে আসে শনাক্তকরণ, অর্থাৎ তুমি অ্যালকোহলকে কোন পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণ করবে, ইথারকে কোন পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণ করা যায়। তুমি দেখবে কিছু নামীয়, কিছু বিজ্ঞানীদের নামে কিছু তোমাদের মানে শনাক্তকরণ প্রক্রিয়ার কথা বর্ণনা করা আছে। আবার কিছু দেওয়া আছে যে এটা হচ্ছে শনাক্তকারী প্রক্রিয়া, যে এভাবে শনাক্তকরণ করা হয়। নাম ছাড়াও আছে, আবার কিছু আছে বিজ্ঞানীদের নাম দিয়ে। তো যেগুলো একটু বিজ্ঞানীদের নাম দিয়ে আছে সেগুলো খুব ভালোভাবে পড়বে, আর যেগুলো বিজ্ঞানীদের নাম ছাড়া আছে শুধুমাত্র শনাক্তকারী পরীক্ষা, সেগুলো তোমরা এমনিতেই পড়ে নিবে। অর্থাৎ শনাক্তকারী পরীক্ষা আমাকে পড়তে হবে। ধরো অনেকগুলো থাকলে যেটা বেশি কোনো বিজ্ঞানীর নামের সাথে রিলেটেড, বা যে পরীক্ষাটা নিয়ে বেশি আলোচনা করা হচ্ছে, বিভিন্ন বইয়ে দেখবা যে কিছু কিছু বইয়ে সবগুলো দেয়া নেই, কিছু কিছু বইয়ে আবার দেখা যাচ্ছে যে কমন একটা শনাক্তকারী প্রক্রিয়া সব বইয়ে দেওয়া আছে। তাহলে যেটা করবে, শনাক্তকারী যে বিক্রিয়াগুলো আছে সেখান থেকেও প্রস্তুত প্রণালীর মতো কম করে হলেও 2টা কি 3টা অবশ্যই পড়ে রাখবে শনাক্তকারী প্রক্রিয়াগুলো। এবং তোমরা পড়তে গেলেই দেখবে যে এই শনাক্তকারী প্রক্রিয়াগুলোর মধ্যে কতগুলো পড়ার সময় তোমার কাছে মনে হবে এই জিনিসটা আসলেই খুব ইম্পর্টেন্ট, এখান থেকে ভালোভাবে প্রশ্ন একটু ঘুরিয়ে করলেও করা যায়। তো এই ধরনের যেগুলো মনে হবে সেগুলো অবশ্যই বাদ দিবে না। এখন এই জিনিসগুলো আমি তোমাদেরকে পড়াবো, তবে জৈব রসায়ন অধ্যায় নিয়ে যেহেতু আমরা অনেকটা সময় অনেকগুলো ক্লাস নিয়েছি, আমি এখন বর্তমানে চাচ্ছিলাম বা তোমাদের পরবর্তী যে ক্লাসগুলো নিব সেগুলো পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়নের দিকে আমরা একটু তাড়াতাড়ি যাব। এর আগে তোমাদের কাজ হবে বাকি যে অংশগুলো আছে, বাকি অংশ বলতে আমরা অ্যালকিন, অ্যালকাইন,
তারপর অ্যালকেন, এবং সেই সাথে আমরা পড়েছি অ্যালকাইল হ্যালাইড, অ্যারাইল হ্যালাইড, মার্কোনিকফের নিয়ম, এন্টি মার্কোফের নিয়ম। তারপর এগুলো পড়তে গিয়ে আমরা বিভিন্ন ধরনের বিক্রিয়া পড়েছি, বিভিন্ন ধরনের নামীয় বিক্রিয়া পড়েছি, ক্যানিজারো বিক্রিয়া, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, তারপর হচ্ছে হফম্যান বিক্রিয়া। এগুলো আমরা অনেকগুলো নতুন নতুন বিক্রিয়া পড়েছি, ছোটো ছোটো বিভিন্ন ধরনের কোয়েশ্চেন পড়েছি। আমি তোমাদেরকে প্রত্যেকটা লেকচার শিটের ছবি দিয়েছি। আমার লেকচার শিটে মোটামুটি আমি 2টা বই মিলিয়ে গুছিয়ে তোমাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছিলাম। তারপরও যে যতটুকু গুছাতে পেরেছি ওই অংশগুলো কভার করার পরে এখন আমাদের কাজ হবে বাকি যেই জৈব যৌগগুলো রয়ে গেল এগুলোর প্রত্যেকের শ্রেণীবিভাগ, প্রস্তুত প্রণালী, রাসায়নিক বিক্রিয়া, ভৌত এবং রাসায়নিক ধর্ম এবং শনাক্তকারী বিক্রিয়াগুলো অবশ্যই পড়ে নেবে। এবং এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো বইয়ে বিভিন্ন ধরনের পার্থক্য খেয়াল করবে। অ্যাস্টারের সাথে কার্বক্সিলিক অ্যাসিডের কী পার্থক্য হয়, অ্যালডিহাইডের সাথে কিটোনের কী ধরনের পার্থক্য হয়, এরকম ছক আকারে অনেক ধরনের পার্থক্য পাবে। এই পার্থক্যগুলো তোমরা অবশ্যই পড়বে, সবগুলো পার্থক্য। আমি চেষ্টা করব আজকের ক্লাসে কতগুলো পার্থক্যের স্টিল পিকচার দিয়ে দিতে। অক্ষরপত্রের বই এগুলো খুব ভালোভাবে আছে, সেই পার্থক্যগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে, কারণ পার্থক্যগুলো পড়লেই আসলে তোমার পড়াটা কতটুকু হয়েছে, কতটুকু মনে আছে সেটা তুমি নিজেই বুঝতে পারবে। এরপর মোটামুটি আমাদের জৈব রসায়ন চ্যাপ্টারটা তখন শেষ হয়ে যাচ্ছে। এরপরে কিছু অংশ আছে, যেমন বায়োকেমিস্ট্রির কিছু অংশ, যেমন হচ্ছে গ্লিসারিন নিয়ে কিছু আলোচনা আছে, পলিস্যাকারাইড, মনোস্যাকারাইড, এগুলো নিয়ে কিছু আলোচনা আছে, যেগুলো তোমাদের বায়োলজিরও কিছু অংশ আছে। এই অংশগুলো তোমরা একটু নিজেরা চেষ্টা করবে পড়ে নিতে। আর আমাদের বন্ধন শনাক্তকরণ নিয়ে আইআর বা হচ্ছে আমাদের যে ইনফ্রারেড যেই অংশটা রয়েছে, যে কিভাবে কোনো একটা স্পেকট্রাম থেকে বা কোনো একটা স্পেকট্রাম দেওয়া থাকবে সেটা থেকে কিভাবে এই যৌগটাতে কয়টা হাইড্রোজেন কয়টা কার্বন আছে কিভাবে ডিটেক্ট করব, সেটা নিয়ে একটা আলোচনা আছে। সেই আলোচনাটা আমি পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়নটা মোটামুটি আগানোর পরে আমরা কোনো এক ফাঁকে এগুলা নিয়ে আবার একটু আলোচনা করব। তাহলে তোমাদের মোটামুটি এখন কাজ থাকবে জৈব রসায়নের বাকি যেই যৌগগুলো সম্পর্কে আলোচনা করা বাকি রয়েছে সেগুলোর প্রস্তুত প্রণালী, শ্রেণীবিভাগ, ভৌত এবং রাসায়নিক বিক্রিয়া, ভৌত এবং রাসায়নিক ধর্ম, রাসায়নিক বিক্রিয়া, শনাক্তকারী বিক্রিয়া এবং কিছু পার্থক্য যদি থাকে সেগুলো অবশ্যই পড়বে। এবং বইয়ের পিছনে দেখবে নামীয় যে বিক্রিয়াগুলো আছে সেই সবগুলো বিক্রিয়া অক্ষরপত্রের বইয়ে খুব সুন্দর করে একটার পর একটা দেওয়া আছে, ওখান থেকেও তোমরা পড়ে নিতে পারো। যে একসাথে আছে সবগুলো বিক্রিয়া, ওখান থেকেও তোমরা সুন্দরভাবে নোট করে পড়ে নিতে পারো। এবং তোমাদের কাছে অনুরোধ থাকবে জৈব রসায়নটা নোট করে পড়ার জন্য। যদি নোট করে পড়ো তাহলে পরীক্ষার সময় জৈব রসায়নটা তোমাদের কাছে এতটা আতঙ্কের বিষয় হবে না। তাহলে চলো আজকের মূল আলোচনায় যদি আমরা যাই। আজকের মূল আলোচনা শুরু হচ্ছে ক্লোরোফর্মের প্রস্তুতি নিয়ে। আমরা আজকে ক্লোরোফর্ম প্রস্তুতি শিখব, যে ক্লোরোফর্ম প্রস্তুতিটা আসলে কিভাবে করা হয়। আমাদের মোটামুটি 4টা ধাপে ক্লোরোফর্ম প্রস্তুতিটা শেষ করতে হয়। প্রথম পর্যায়ে ব্লিচিং পাউডারের সংকেত আশা করি সবাই জানো। ব্লিচিং পাউডারকে আর্দ্র বিশ্লেষণ করা হলে ক্লোরিন এবং কলিচন পাওয়া যায়। আবার উল্টাভাবে যদি বলি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিনকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলেই কিন্তু আমরা ব্লিচিং পাউডারটা পাই। এই বিক্রিয়াটা আশা করি সবাই নবম দশম শ্রেণীর রসায়নের দ্বাদশ অধ্যায়ে আমাদের জীবনের রসায়নে তোমরা পড়েছিলে, যদি মনে থাকে তাহলে সেটার সাথে একটু মিলিয়ে নিতে পারো। আর পড়ার সময় চেষ্টা করবে সবসময় একটা পড়ার সাথে আগের যে পড়াটা পড়েছো সেটাকে একটু মিলিয়ে নিয়ে পড়ার, তাহলে যেটা হবে আগের পড়াটাও রিভিশন হয়ে যাবে, নতুন পড়াটাও তোমার মনে থাকবে। আর যদি শুধু পড়েই যাও, সব পড়া তোমার কাছে সবসময় নতুনই মনে হয়, তখন হয়তো পড়াটা একটু কঠিন মনে হবে। তাহলে প্রথম ধাপে আমরা কি করলাম? প্রথম ধাপে ব্লিচিং পাউডারকে আর্দ্র বিশ্লেষণ করে ক্লোরিন এবং কলিচুন উৎপন্ন হলো। দ্বিতীয় যে ধাপটা রয়েছে, দ্বিতীয় ধাপে ব্লিচিং পাউডার, যেটা আমরা ব্লিচিং পাউডার থেকে যে ক্লোরিনটা আমরা পেয়েছি সেই ক্লোরিনটা ইথানলকে জারিত করবে। তো ক্লোরিন দ্বারা যখন ক্লোরিন দ্বারা জারিত করা হচ্ছে তখন আমরা পাচ্ছি ইথানল এবং ক্লোরিন। ইথানলকে ক্লোরিন দ্বারা জারণের ফলে আমরা পাচ্ছি ইথানলকে পরবর্তীতে অতিরিক্ত ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ট্রাইক্লোরো ইথানল বা ক্লোরালে পরিণত করা হয়। তৃতীয় ধাপের বিক্রিয়াটাতে দেখো, আমরা যে ইথানলটা দ্বিতীয় ধাপে তৈরি হয়েছে সেই ইথানলকে এখন অতিরিক্ত ক্লোরিনের সাথে বিক্রিয়া করানো হবে
অতিরিক্ত ক্লোরিনের সাথে বিক্রিয়া করা হলে যেটা হয় সেক্ষেত্রে দেখো এখানে আমাদের ইথানেলের যে CH3 ছিল, যেখানে 3টা হাইড্রোজেন ছিল, সেই 3টা হাইড্রোজেন রিপ্লেস হয়ে গেছে 3টা ক্লোরিন পরমাণু দিয়ে। দেখো CCl3 আর CHO, বাকি সব অংশ কিন্তু ঠিক আছে। এবং এই যে নতুন যৌগটা তৈরি হলো সেটা নাম হলো ট্রাইক্লোরো ইথানেল, বা এটাকে বলা হয় ক্লোরাল। তাহলে ক্লোরালের সংকেতটা হচ্ছে CCl3CHO এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়েছে। তাহলে এটা কিভাবে পেলাম? ইথানেলে অতিরিক্ত ক্লোরিন চালনার ফলে। আর সবার শেষে পরবর্তী যে ধাপটা মানে চতুর্থ ধাপে ব্লিচিং পাউডার থেকে, যেই প্রথমে খেয়াল করো ব্লিচিং পাউডারকে যখন পানিতে দ্রবীভূত করা হয়েছিল তখন আমরা পেয়েছি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিন। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিন যেটা পেয়েছিলাম, ক্লোরিনকে কিন্তু আমরা প্রথম 3টা ধাপে ব্যবহার করেছি। আর যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা রয়ে গেল সেটা কিন্তু আমাদের মানে আছে এখনও। তাহলে পরবর্তীতে ব্লিচিং পাউডার থেকে উদ্ভূত ক্যালসিয়াম, উদ্ভূত যে চুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ছিল বা চুনের পানিটা ছিল, সেটা ক্লোরালকে আর্দ্র বিশ্লেষণ করবে। যে ক্লোরালটা তৃতীয় ধাপে তৈরি হয়েছিল, সেই ক্লোরালকে আর্দ্র বিশ্লেষণ করা হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। আর্দ্র বিশ্লেষণ করার ফলে আমরা পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত উৎপাদ ক্লোরোফর্ম এবং ক্যালসিয়াম অ্যাসিটেট লবণ পাচ্ছি। তো ক্যালসিয়াম অ্যাসিটেট লবণটা আমাদের এখানে পার্শ্ব প্রোডাক্ট হিসেবে তৈরি হবে, আর ক্লোরোফর্মটাই ছিল আমাদের মূল প্রস্তুত। তাহলে ক্লোরোফর্মের প্রস্তুত প্রণালী যখন বর্ণনা করা হবে তখন পরীক্ষার সময় সাপেক্ষে যদি পারো অবশ্যই বাংলা কথাগুলো একটু লিখবে, আর যদি একান্তই সময় স্বল্পতা থাকে সেক্ষেত্রে 4টা বিক্রিয়া অবশ্যই লিখতে হবে। এরপর আমরা দেখব ক্লোরোফর্মের ব্যবহারগুলো। ক্লোরোফর্মের যে ব্যবহারটা ছিল সেটা আসলে মোটামুটি তোমরা সবাই জানো, চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়। ক্লোরোফর্ম চেতনানাশক এবং অ্যাজমার ওষুধ হিসেবে ব্যবহার ছিল। বর্তমানে এটাকে এই ধরনের উদ্দেশ্যে আর ব্যবহার করা হয় না, কারণ দেখা যায় লিভারের ক্যান্সার, লিভারের বিষক্রিয়া এবং সেই সাথে ক্যান্সার সৃষ্টিতে ক্লোরোফর্মের একটা বিশেষ ভূমিকা দেখা যায়। এ কারণে পরবর্তীতে ক্লোরোফর্মের এই ব্যবহারটাকে ব্যান করে দেওয়া হয়েছে। ক্লোরোফর্মের ব্যবহারটা যেহেতু ব্যান করে দেওয়া হয়েছে, তাহলে চেতনানাশক হিসেবে আমাদেরকে কোনো না কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করতে হবে। তা এখন বর্তমানে যেটা সবচেয়ে বেশি প্রচলন চেতনানাশক হিসেবে সেটা হচ্ছে ফ্লুথেন। 2-ব্রোমো 2-ক্লোরো 1-1-1 ট্রাইফ্লোরো ইথেন। দেখো সবাই যৌগটার নামকরণটা একটু খেয়াল করো। ইথেন যেহেতু 2 কার্বনের এটা শিকল, সেটা অবশ্যই ইথেন হবে। ইথেনের 1 নম্বর কার্বনে ফ্লোরিন 3টা, যেটা 1-1-1 ট্রাইফ্লোরো, আর 2 নম্বর কার্বনে আমার ব্রোমিনও আছে এবং ক্লোরিনও আছে। এখন নামকরণের ক্ষেত্রে ব্রোমো শব্দটাতে বি আগে আসে, ক্লোরিনের সি পরে আসে এবং ফ্লোরিনের এফ আরও পরে আসে। এ কারণেই আমি 2 নম্বরের পজিশনে যে পার্শ্ব শিকলগুলো ছিল সেগুলোকে আগে বললাম, তারপরে আমি 1 নম্বর পজিশনের আমার ফ্লোরিনের অবস্থানটা নিয়ে আমি পয়েন্টগুলো দিলাম, অর্থাৎ 2-ব্রোমো 2-ক্লোরো 1-1-1 ট্রাইফ্লোরো ইথেন। এ হলো আমাদের নতুন যে চেতনানাশকটা ব্যবহার হচ্ছে ফ্লুথেন। তাহলে এখান থেকে কি প্রশ্ন আসে যে ক্লোরিনকে কেন চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয় না, এর পরিবর্তে বিকল্প হিসেবে কি ব্যবহার করা হচ্ছে এবং তার রাসায়নিক সংকেত। এবার আসো ক্লোরোফর্মের সংরক্ষণ নিয়ে আমরা একটু পড়ব। ক্লোরোফর্মের সংরক্ষণ, ক্লোরোফর্মের যে সংরক্ষণটা প্রক্রিয়া রয়েছে, এই প্রশ্নের উত্তরটা যে ক্লোরোফর্মকে কিভাবে সংরক্ষণ করা হয়, আবার অন্যভাবে প্রশ্নটা আসে যে ক্লোরোফর্মকে কেন রঙিন বোতলে সংরক্ষণ করতে হয়। ক্লোরোফর্মকে সাধারণত রঙিন বোতল ছাড়া কোনো ধরনের নর্মাল বোতলে, যেটা ট্রান্সপারেন্ট যে বোতলগুলো রয়েছে সেগুলোতে সাধারণত ক্লোরোফর্মটাকে কখনোই সংরক্ষণ করা যায় না। ক্লোরোফর্মকে রঙিন বোতলে সংরক্ষণ করতে হয় এবং এটা সংরক্ষণের একটা বিশেষ প্রক্রিয়া রয়েছে। তাহলে প্রশ্ন থাকে যে ক্লোরোফর্মকে কেন রঙিন বোতলে সংরক্ষণ করা হয় এবং ক্লোরোফর্ম সংরক্ষণের উপায়টি বর্ণনা করো। দুটার উত্তর একই। তাহলে আমরা একটু প্রশ্নের উত্তরটা যদি খেয়াল করি, দেখো ক্লোরোফর্মে সূর্যালোকের উপস্থিতির কারণে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে যায়। ক্লোরোফর্মটাকে কোনোভাবে যাতে ট্রান্সপারেন্ট বোতলে রাখা হয়, সেক্ষেত্রে এটা যদি কোনোভাবে আলট্রাভায়োলেট রশ্মি বা অক্সিজেনের সংস্পর্শে চলে আসে, সেক্ষেত্রে এখানে একটা বিক্রিয়া হয়, যে বিক্রিয়াটার কারণেই আমরা মোটামুটি ক্লোরোফর্মটাকে আলোর স্পর্শে রাখতে পারি না।
কারণ হচ্ছে ক্লোরোফর্ম সূর্যালোকের উপস্থিতিতে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে বিষাক্ত ফসজিন গ্যাস বা কার্বনিল ক্লোরাইড উৎপন্ন করে। এই জারণটা যাতে না হয় এই কারণে তাকে রঙিন বোতলে সংরক্ষণ করা হয়। আর সংরক্ষণ করার সময় সাধারণত 1% ইথানল বোতল পূর্ণ করে রাখতে হয়, যাতে বোতলের ভেতরে কোনো ধরনের অক্সিজেন না থাকে। অর্থাৎ কোনো সময় বোতলে নেয়ার, যখন ক্লোরোফর্মকে আমরা নিচ্ছি এক বোতল থেকে আরেক বোতলে বা ক্লোরোফর্ম ব্যবহার করছি, এই অবস্থাতে কোনো না কোনোভাবে সেটা আলোর সংস্পর্শে আসছে, অক্সিজেনের সংস্পর্শে বা সূর্যালোকের সংস্পর্শে আসার একটা পসিবিলিটি থাকে। সেই পসিবিলিটি থেকেও যাতে তাতে ফসফিন গ্যাসটা তৈরি না হয়, এই কারণে সেখানে 1% ইথানল ব্যবহার করা হচ্ছে। আর রঙিন বোতলে সংরক্ষণ করছি যাতে কোনো ধরনের আলো এর সংস্পর্শে না আসে। বিক্রিয়াটা একটু খেয়াল করো। ফসজিনের সাথে যখন অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে ইউভি লাইটের উপস্থিতিতে, ক্লোরোফর্মের সাথে, তখন ফসজিন গ্যাস এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে। এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, যে ফসজিন গ্যাসটা তৈরি হলো, সেটা যখন ইথানল যখন আমি দিচ্ছি বোতলে, ইথানলের সাথে বিক্রিয়া করে ইথাইল কার্বনেট তৈরি করছে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করছে, যেটা আর ফসজিন গ্যাসের কোনো অস্তিত্ব তখন আর থাকে না যদি ইথানলটা ব্যবহার করা হয়। আর যদি আলোর সংস্পর্শে আসে তখন এই বিষাক্ত ফসজিন গ্যাসটা তৈরি হয়। এবং এর কারণেই সাধারণত লিভারে যে বিষক্রিয়াটা এবং ক্যান্সার সৃষ্টির যে মূল কারণটা, সেটা আসলে এর কারণেই হয়ে থাকে। এমন চেতনানাশক হিসেবে যখন এটাকে ব্যবহার করা হয় তখন এটা মানবদেহে এবং বিভিন্ন প্রাণীর শরীরেও এই ফসজিন গ্যাসের একটা মারাত্মক প্রভাব দেখা যায়। এই কারণেই ক্লোরোফর্মের যে ব্যবহারটা সেটা বর্তমানে ব্যান করা হয়েছে। এবার ক্লোরোফর্মের বিশুদ্ধতা যাচাই, যে তুমি কিভাবে বুঝবে যে ক্লোরোফর্মটা বিশুদ্ধ কিনা। ক্লোরোফর্মের বিশুদ্ধতা যাচাইয়ের জন্য সাধারণত টেস্ট টিউবে তুমি সামান্য কিছু ক্লোরোফর্মটা ড্রপার দিয়ে কিছু ক্লোরোফর্ম নমুনা হিসেবে নিলাম এবং তার সাথে কয়েক ফোঁটা সিলভার নাইট্রেট যোগ করা হবে। যদি সাদা অধক্ষেপ পড়ে যায় তাহলে বুঝতে হবে যে ক্লোরোফর্মটা বিশুদ্ধ নয়। অর্থাৎ দেখো, আমি টেস্ট টিউবে যদি ক্লোরোফর্ম নেই, তাহলে ক্লোরোফর্মটা অবশ্যই টেস্ট টিউবে নেওয়ার ফলে এটা বায়ুর অক্সিজেনের সংস্পর্শে আসবে, সূর্যালোকের সংস্পর্শে আসবে, কারণ আমি টেস্ট টিউবে নিয়ে পরীক্ষা করব। তখন টেস্ট টিউবটা আশা করি রঙিন হবে না, কারণ আমাদের টেস্ট টিউবগুলো সাধারণত ট্রান্সপারেন্ট গ্লাসের হয়। এবং সেখানে অবশ্যই এই ফসজিন গ্যাস তৈরি হবে এবং সেই সাথে তৈরি হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন এই অবস্থায় এই বিক্রিয়াটা, মানে আমি ক্লোরোফর্মটাকে যখন নমুনা হিসেবে টেস্ট টিউবে নিচ্ছি তখনই এই বিক্রিয়াটা হয়ে যাচ্ছে, কিছু যোগ করার আগেই। এই অবস্থায় যখন আমি সিলভার নাইট্রেটটা যোগ করব, আমার আগে থেকেই তৈরি হওয়া হাইড্রোক্লোরিক অ্যাসিডের এই ক্লোরিন অ্যানায়নটা উপস্থিতির কারণে এখানে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ দিবে। যদি এই ক্লোরোফর্মটা বিশুদ্ধ হতো, সেক্ষেত্রে দেখা যেত এই ফসজিন গ্যাসটা তৈরি হতো না এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডও তৈরি হতো না, এবং সেক্ষেত্রে সিলভার নাইট্রেটকে যোগ করা হলে আমাদের ক্লোরিনের সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়ার কোনো সম্ভাবনাই ছিল না। যেহেতু এটা বিশুদ্ধ ছিল না, এই কারণে অক্সিজেনের উপস্থিতিতে এখানে ফসজিন ক্লোরাইড তৈরি হয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়েছে, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সিলভার নাইট্রেটের বিক্রিয়ার ফলে, যেটা আমরা সাধারণত ক্লোরিন, ব্রোমিন বা হ্যালোজেন গ্রুপের শনাক্তকরণের সময় আমরা সিলভার নাইট্রেট দিয়ে পরীক্ষা করি, তখন দেখা যায় ক্লোরিনের ক্ষেত্রে সাদা অধক্ষেপ পড়ে, ব্রোমিনের ক্ষেত্রে হালকা হলুদ, আয়োডিনের ক্ষেত্রে আরও গাঢ় হলুদের একটা অধক্ষেপ পড়ে। সেটা আমরা হ্যালোজেনের পরীক্ষা ক্ষেত্রে ব্যবহারিকে দেখি। তো দেখা যায় যদি ক্লোরোফর্মটা বিশুদ্ধ হয়, সেক্ষেত্রে আমার এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আর তৈরি হচ্ছে না, ফসজিন গ্যাসও তৈরি হচ্ছে না। সেই অবস্থায় সিলভার নাইট্রেটের সাথে কোনো ধরনের সাদা অধক্ষেপ পড়ার কোনো সম্ভাবনা নেই, তেমন কোনো বিক্রিয়াই হবে না। এবং কিন্তু যদি সেটা অক্সিজেনের স্পর্শে আসে এবং আগে থেকেই বোতলে যদি অক্সিজেনের স্পর্শে থাকে এবং ইউভি লাইটের সংস্পর্শে থাকে, এটা যদি এতটা বিশুদ্ধ না হয়, সেক্ষেত্রে অবশ্যই এই সাদা অধক্ষেপটা পড়বে। এটা দিয়ে আমি ক্লোরোফর্মের বিশুদ্ধতা যাচাই করতে পারবো। এবার আসো আমরা আরেকটা যেই জীবাণুনাশকের প্রস্তুত প্রণালী পড়বো, সেটা হচ্ছে ডিডিটি। ডিডিটি হলো একটা জীবাণুনাশক যেটা মোটামুটি তৈরি হয় ক্লোরাল আমরা পড়েছিলাম ট্রাইক্লোরো ইথানেল, অর্থাৎ CCl3CHO। ইথানেলের সাথে ট্রাইক্লোরো ইথানেলের সাথে ক্লোরোবেঞ্জিনকে গাঢ় সালফারিক সহ যখন উত্তপ্ত করা হয়, তখন প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন বা ডিডিটি পাওয়া যায়। ডিডিটি যেটাকে বলা হয় প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এখন তোমাদের বইয়ে দেখবে যে বিক্রিয়াটা দেওয়া আছে, এই বিক্রিয়াতে ক্লোরালের সংকেতটা ভুল লেখা আছে।
এখানে ক্লোরালের সংকেতটা যেটা হবে, ক্লোরালের সংকেতটা এই পর্যন্তই সীমাবদ্ধ, অর্থাৎ ক্লোরালের যে সংকেতটা দেওয়া আছে সেখানে কিন্তু ফিনাইল গ্রুপ ছিল না। তাহলে বইয়ে যে অংশটা দেওয়া আছে এই বিক্রিয়াটা সম্পূর্ণ ভুল। তোমরা যেটা করবে, আমি তোমাদেরকে একটা নতুন বিক্রিয়া বলতে মানে সঠিক যে বিক্রিয়াটা সেটার একটা ছবি পাঠাচ্ছি। সেই ছবিটা এবং ডিডিটির যে 3 ডাইমেনশনাল যে স্ট্রাকচারটা সেটার একটা ভিডিও সহ পাঠাচ্ছি। তোমরা ওখান থেকে দেখবে ডিডিটির স্ট্রাকচারটা আসলে কেমন হয়। এখানে আসলে মূলত বিক্রিয়াটা হওয়ার কথা ছিল 2টা ক্লোরোবেনজিনের সাথে বিক্রিয়া হবে। ক্লোরোবেনজিন 2 অণু থাকবে এবং মাঝখানে আমাদের থাকবে ট্রাইক্লোরো ইথানেল, এবং ট্রাইক্লোরো ইথানেলের 3টা ক্লোরিনের যে অংশটা সেটা ঠিকই থাকবে। এবং এর দেখা যায় এখানে সংকেতটা ঠিক আছে ডিডিটির, এবং এর মাঝখানে আমাদের ইথেন, যেহেতু দেখো এখানে 2 কার্বনের একটা শিকল, আমরা কিন্তু সবার শেষে নাম লিখেছি কি ইথেন হওয়ার মূল কারণ হচ্ছে যে এখানে 2 কার্বনের শিকলের কথা বলা হচ্ছে। এবং ক্লোরালের ক্ষেত্রে তোমরা খেয়াল করবে যে ক্লোরালে সাধারণত আমাদের 3টা ক্লোরিন পরমাণু থাকে, CCl3, এবং ফিনাইল গ্রুপ, যেহেতু আমার 2টা ক্লোরোবেনজিন এখানে বিক্রিয়া করবে, 2টা ক্লোরোবেনজিনের আমাদের 2টা ফিনাইল গ্রুপ কার্বনের এই 2 হাতে যুক্ত হবে। তাহলে 2টা ফিনাইল গ্রুপ থাকার কারণে আমি বলছি ডাইফিনাইল। এবং এইখানে যে পজিশনটা রয়েছে আমাদের ফিনাইল গ্রুপের সাথে দেখো 4 নাম্বার পজিশনে এখানে একটা ক্লোরিন, এবং এখানে ফিনাইল গ্রুপে 4 নাম্বার পজিশনে আরেকটা ক্লোরিন, এবং এটা প্যারা অবস্থানে আছে। এই কারণে প্যারা ডাইক্লোরো, যেহেতু ক্লোরিনের পজিশনটা প্যারা অবস্থানে রয়েছে তাহলে এটা হচ্ছে প্যারা ডাইক্লোরো, যেহেতু 2টা ক্লোরিন, প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল, 2টা ফিনাইল থাকার কারণে। আর এখানের ক্লোরিনগুলোর হিসাবটা তখন আলাদা, ট্রাইক্লোরো, এবং এই মূল শিকলটা ছিল 2 কার্বনে। এখানে ডিডিটির যে সংকেতটা দেওয়া আছে সেটা ঠিক আছে, এটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। এখন যেটা তোমাদের মূল কাজ হলো এইটা তোমরা কেটে দিবে। কেটে এখানে আমি যেই বিক্রিয়াটা যে ছবি পাঠাচ্ছি সেই ছবিটা এখানে বইয়ে একটু লিখে ফেলবে, নাহলে দেখা যাবে সবাই এই ভুল বিক্রিয়াটা পড়তে থাকবে। ক্লোরালের সংকেতটা এখানে ভুল আছে, তাহলে ঠিকটা এখানে ঠিক করে লিখে ফেলবে, এবং ডিডিটির সংকেতটা আঁকা কিন্তু শিখে ফেলবে, কারণ এটা থেকে অনুধাবনের প্রশ্ন আসে এবং খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ডিডিটি কী এবং ডিডিটির ব্যবহারগুলো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমাদের টিউটোরিয়ালের অংশে তোমরা টিউটোরিয়ালের জন্য শুধুমাত্র জৈব রসায়নের অধ্যায়টাই পড়বে, এবং জৈব রসায়নের যতটুকু পর্যন্ত আজকে পর্যন্ত পড়ানো হলো এর মধ্যেই তোমাদের একদম শুরু থেকে জৈব রসায়নের নামকরণ থেকে শুরু করে সমানুতা এবং আমাদের যতগুলো বিক্রিয়া এবং এখন পর্যন্ত আজকের ক্লাসটা পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে জৈব রসায়নের এর ভেতরেই আমাদের প্রশ্নটা থাকবে। অন্য কোনো চ্যাপ্টার থেকে আমি তৃতীয় টিউটোরিয়ালে আর কোনো প্রশ্ন দিচ্ছি না, তবে আগামী ক্লাস থেকে আমরা পরিমাণগত রসায়নের, যেহেতু তোমাদের প্রথম বর্ষে পরিমাণগত রসায়ন থেকে কিছু বেসিক আলোচনাগুলো হয়ে গিয়েছিল, সেখান থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করে সেই চ্যাপ্টারটা ক্লোজ করে আমরা পরবর্তীতে তড়িৎ রসায়ন নিয়ে আলোচনা করবো। আর তোমাদের জৈব রসায়ন থেকে যে পড়াটা আমি দিলাম সেটা তোমরা আস্তে আস্তে রেডি করতে থাকবে, এবং তড়িৎ রসায়নের চ্যাপ্টারটা মোটামুটি শেষ হওয়ার পরে আমরা জৈব রসায়নের বাকি অংশ যেটা রয়ে গেল সেটা আমরা পরবর্তীতে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমি অবশ্যই সেটার উপর ক্লাস নিব। তাহলে ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।